হাইকোর্টের দিকে নজর রাখবো। হাইকোর্টে আইপ্যাক মামলার শুনানি, তৃণমূলের মামলা নিষ্পত্তি বিচারপতির, ইডির আইনজীবীর সওয়াল রেকর্ড করে মামলা নিষ্পত্তি। হাইকোর্টে আইপ্যাক মামলার শুনানি, তৃণমূলের মামলা নিষ্পত্তি বিচারপতির, ইডির আইনজীবীর সওয়াল রেকর্ড করে মামলা নিষ্পত্তি। আরো একবার জানাই যে খবরের দিকে নজর ছিল, হাইকোর্টে নজর ছিল। হাইকোর্টে আইপ্যাক মামলার শুনানি, তৃণমূলের মামলা নিষ্পত্তি বিচারপতির, ইডির আইনজীবীর সওয়াল রেকর্ড করে মামলা নিষ্পত্তি। ঠিক কি হলো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব, বলতে পারবে অর্ণব? দেখো, দুটি আবেদন ছিল। একটি ইডির আবেদন 8 তারিখে আইপ্যাকের অফিস এবং তাদের কর্ণধারের বাড়িতে সার্চ অর্থাৎ অভিযান বা তল্লাশি নিয়ে এই আবেদন। পাশাপাশি তৃণমূল কংগ্রেস তাদের কনফিডেন্সিয়াল ডকুমেন্ট, সেটা পার্টির ভোটের আগের বিভিন্ন ডকুমেন্ট, গোপন নথি, সেগুলো হাতিয়ে নিয়েছে ইডি অভিযানের নামে। এই ছিল তৃণমূল কংগ্রেসের মামলা এবং সেই মামলায় একাধিক বিষয়, মূলত পদ্ধতিগত বিভিন্ন বিষয় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে ইডি, হয় কি হয় না এই নিয়ে সওয়াল জবাব হয় প্রায় 3:30 পর্যন্ত, প্রায় 1 ঘন্টা। এবং শেষমেশ ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু তিনি জানান ইডি ঘটনাস্থল থেকে কিছু বাজেয়াপ্ত করতে পারেনি, কারণ ইডি ঘটনাস্থল থেকে যা কিছু তাদের জিম্মায় এনেছিল বাজেয়াপ্ত করার আগেই সেটা দলের তৃণমূল কংগ্রেস দলের যিনি সুপ্রিমো তিনি সেটা নিয়ে গেছেন। এরপরে তৃণমূল কংগ্রেসের তরফে আইনজীবী মেনকা গুরুস্বামী তিনি বলেন ইডি কিছু বাজেয়াপ্ত করেনি ঘটনাস্থল থেকে, এই যদি ইডির সাবমিশন হয় তাহলে সেটা আদালত তার নির্দেশনামায় রেকর্ড করুক। অর্থাৎ ইডির অভিযানে অন্তঃসার শূন্য, সেটাই তৃণমূল ঘুরিয়ে বোঝাতে চেয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস গেছিল কয়লা পাচার মামলায়, সেই সংক্রান্ত নথি সেখান থেকে বাজেয়াপ্ত হয়নি, সেই বিষয়টা কি তৃণমূল সুকৌশলে হাইকোর্টের নির্দেশনামার মধ্যে গাঁথিয়ে নিয়েছে। অর্থাৎ যা কিছু মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে চলে গেছে, এর অর্থ মমতা বন্দ্যোপাধ্যায় একটা দলের বিভিন্ন নথি বা সংগঠন বা জেলা ভিত্তিক বা ভোটের আগে বিভিন্ন গোপন নথি সেটা নিয়ে যেতেই পারে। অর্থাৎ কয়লা পাচার সংক্রান্ত কোন নথি যে বাজেয়াপ্ত করা হয়নি সেটা ইডির আইনজীবীর এই সওয়ালকেই কার্যত ইডির সওয়ালকেই ইডির বিরুদ্ধে হাতিয়ার করে এই মামলায় সাময়িকভাবে স্বস্তি ঘরে তুল্য বলা যায় তৃণমূল কংগ্রেস। এবং সেই সওয়াল রেকর্ড করার পরই তৃণমূল কংগ্রেসের করা মামলাটি নিষ্পত্তি করে দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি ইডির যে মামলাটি ছিল তারা পাশাপাশি সুপ্রিম কোর্টে মামলা করেছে, সেই মামলাটি আপাতত মুলতবি রাখলো অনির্দিষ্টকালের জন্য। সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর যদি কোনো প্রয়োজন পড়ে, দেখা যায় কলকাতা হাইকোর্টকে সেই বিষয়ে হস্তক্ষেপ করতে হচ্ছে, সেক্ষেত্রে লিবার্টি টু মেনশন, অর্থাৎ এক্ষেত্রে মামলাকারীদের লিবার্টি দেওয়া হয়েছে, তাদের অনুমোদন দেওয়া হয়েছে, দৃষ্টি আকর্ষণ করে সেই মামলা আদালতে শুনানির জন্য আনা যেতে পারে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মামলাটি নিষ্পত্তি হয়ে গেল। ইডি জানাবে তারা কিছু বাজেয়াপ্ত করেনি, তাদের আইনজীবীর যে স্টেটমেন্ট সেটাকে রেকর্ড করে এই মামলা নিষ্পত্তি হলো। অন্যদিকে ইডির করা মামলা সেটা স্থগিত হয়ে গেল সুপ্রিম কোর্টে মামলা রাখার কারণে। অর্ণব, ইডির তরফে কি সওয়াল জবাব হলো? দেখো, ইডির তরফে এই মামলা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের করা মামলা সেটা আদালত গ্রাহ্য নয়, এই যুক্তিটি বারবার বিভিন্ন জাজমেন্ট বারবার তথ্য তুলে ধরা হয়। এবং ইডির তরফে বলা হয় যিনি মামলা করেছেন তৃণমূল কংগ্রেসের তরফে তিনি শুভাশিস চক্রবর্তী, তিনি ঘটনাস্থলে ছিলেন না, না আইপ্যাক কর্ণধারের বাড়িতে ছিলেন, না তাদের অফিসে ছিলেন। তিনি শুধুমাত্র বঞ্জনায় অর্থাৎ কানে শুনে, অর্থাৎ হুইসপারিং কোটানকোট এই শব্দটি বলেছেন ইডির আইনজীবী, তিনি কানে শুনে এই মামলা টুকু দিয়েছেন এবং তিনি যে অভিযোগ করেছেন নথি ইডি নিয়ে এসছে এটা সর্বৈব মিথ্যা। কাজেই এই মামলা কার্যত আদালত গ্রাহ্য হতে পারে না। দ্বিতীয়, যে ঘটনাস্থল থেকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি নথি নিয়ে যাচ্ছেন এটা দেখা গেছে, কারণ তাদের পসেশনে যা ছিল সেটা নিয়ে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা জানার পরও তৃণমূল কংগ্রেসের করা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বা দলের কাউকে বা রাজ্য পুলিশের ডিজিপিকে মামলায় তারা অন্তর্ভুক্ত করেনি। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মামলায় কোথাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মামলায় বিবাদী নন। তাহলে কিসের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের মামলা আদালত গ্রাহ্য হবে? একই সঙ্গে একই সাবজেক্টে একই ঘটনায় সুপ্রিম কোর্টে যখন মামলা দায়ের করেছে ইডি, তাহলে সেই একই বিষয়ে সুপ্রিম কোর্ট এই বিষয়টা বিচার করবে, সেই ঘটনার বিচার কি কলকাতা হাইকোর্ট করতে পারে? এই প্রশ্ন তোলা হয় ইডির তরফে। সব মিলিয়ে তাদের সওয়াল জবাব
এবং তৃণমূল কংগ্রেসের তরফে আমি যেটা বললাম সুকৌশলে কার্যত ইডির সওয়ালকে ইডির বিরুদ্ধে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস সাময়িক স্বস্তি তুলে আনলো তাদের করা মামলায়। কারণ তৃণমূল কংগ্রেস ইডিকে দিয়ে বলিয়ে দিল, অর্থাৎ ইডিকে দিয়ে বলিয়ে নিল যে তারা ঘটনাস্থল থেকে কোনো কিছু বাজেয়াপ্ত করেনি এবং সেটা রেকর্ড করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ তার নির্দেশনামায়। অর্থাৎ কয়লা পাচারের তল্লাশি অভিযানে যাচ্ছে, অর্থাৎ ইএমএলএ অর্থাৎ আর্থিক অপরাধের স্কেল অর্থাৎ তার তছরূপের জায়গাগুলো চিহ্নিত করতে, সেগুলি খুঁজতে, আর্থিক অপরাধের তদন্ত করতে এবং সেই সংক্রান্ত কোনো কিছু তারা বাজেয়াপ্ত করেনি। অন্তত আইপ্যাক যেটা তৃণমূল কংগ্রেসের ব্যাক অফিস বা তাদের সাংগঠনিক বিষয় দেখভালের দায়িত্বে থাকা একটা সংস্থা, গত 6 বছর ধরে যারা এই রাজনৈতিক দলের সাথে কাজ করছে তাদের অফিস থেকে এরকম কিছু বাজেয়াপ্ত হয়নি। এর অর্থ যা কিছু ছিল সেটা নিশ্চিতভাবে পলিটিক্যাল কিছু ছিল, তাই সেই সামনে ইডির বাজেয়াপ্ত কিছু করেনি, এটা লিপিবদ্ধ করিয়ে এই মামলার নিষ্পত্তি করিয়ে নিল তৃণমূল কংগ্রেস, যা কিছুটা হলো স্বস্তি দিল বলছেন আইনজীবীদের একটা অংশ। বেশ, ধন্যবাদ অর্ণব। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল, প্রথমে আর্গুমেন্ট হয়েছিল মেনটেনেবিলিটি এটসেট্রা এটসেট্রা, এবং সেকেন্ড পিটিশনটার জন্য অ্যাডজর্নমেন্ট চেয়েছিল বিকজ সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে বলে। আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে, সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চনামা দেখিয়েছে কোর্টকে, কোনো কিছু সিজ হয়নি আর কোনো কিছু পাওয়া যায়নি, যেটা একটা খুব একটা সন্দেহজনক। ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ডিউরিং কোর্স অফ হিজ সাবমিশন এটাও বলেছে কোনো সিজ করা হয়নি কোনো কিছু, তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন অন দেয়ার টার্মস যে কোনো কিছু সিজ হয়নি বলে। সেকেন্ড রিট পিটিশনটা হচ্ছে ইডি যেটা ফাইল করেছিল, যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে, মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেই মামলাটা ইডি টাইম চেয়েছিল যে বিকজ ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে অ্যাডজর্ন করে দাও। তো জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছে যে সেন্টার মানে ইডি অ্যাডজর্নমেন্ট চেয়েছে এবং আমরা মামলা করতে চেয়েছি, কিন্তু যেহেতু ইডি অ্যাডজর্নমেন্ট চেয়েছে সেই জন্য মামলা অ্যাডজর্ন করা হলো। সুপ্রিম কোর্টের মামলা হওয়ার পর সেই মামলা লিবার্টি দেওয়া রইল মেনশন করার। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। এটা তো মাইথান স্টিল না? হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে? মাইথান স্টিল। দুজন নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এবার নিপা সংক্রমণ সন্দেহে হাসপাতালে আরো দুজন। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি আরো দুজন। নিপা সংক্রমণ সন্দেহে হাসপাতালে ভর্তি আরো দুজন। কারা তারা? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, কি খবর পাওয়া যাচ্ছে? অনিন্দিতা, এই দুজনই বর্ধমান মেডিকেল কলেজের একজন নার্স এবং একজন হচ্ছে সেখানকার হাউস স্টাফ, এবং এই দুজনই যে আক্রান্ত নার্স বারাসাতের বেসরকারি হাসপাতালের যে মহিলা নার্স যিনি নিপায় আক্রান্ত হয়েছেন, তিনি কদিন আগে বাড়ি গিয়েছিলেন তার পূর্ব বর্ধমানের কাটোয়ার বাড়িতে, এবং সেখানে অসুস্থ হওয়ার পর এই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এবং সেখানেই এই নার্স, বর্ধমান মেডিকেলের এই নার্স এবং হাউস স্টাফ তার সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে, এবং তারপরেই তাদের জ্বর, সর্দি কাশি, গা হাত পা ব্যথা, খিচুড়ির মতন বেশ কিছু নিপার উপসর্গ দেখা দেয়। এবং তারপরেই বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ প্রথমে নার্সকে গতকাল গভীর রাতে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠায়, এবং হাউস স্টাফ যিনি আছেন দক্ষিণ 24 পরগনার বাসিন্দা এই পুরুষ হাউস স্টাফ, তাকে আজকে সকালবেলা বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়। দুজনেই আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে, তবে দুজনের শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে, এখনো কোনো রকম ভয়ের কোনো কারণ নেই। চিকিৎসকরা দুজনকেই পর্যবেক্ষণে রেখেছেন। বেশ, আমাদের সঙ্গে তুমি থাকো অভিজিৎ। এই ঘটনা যখন সামনে আসে, দুজন নার্স নিপাতে আক্রান্ত, তারপরেই এই আক্রান্তদের সংস্পর্শে কারা এসেছিলেন সেই বিষয়টাই খতিয়ে দেখা হয়। আর এবার জানা যাচ্ছে যে নিপা আক্রান্তদের সংস্পর্শে আসারা নেগেটিভ। ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? অভিজিৎ রয়েছে। অভিজিৎ, অনিন্দিতা, গত পরশুদিন থেকেই রাজ্য স্বাস্থ্য দপ্তর নিবিড় ভাবে যে এই যে দুজন নার্স
যারা নিপায় আক্রান্ত হয়েছেন তারা কাদের কাদের সংস্পর্শে এসেছিলেন এই কন্ট্যাক্ট ট্রেসিং করার চেষ্টা করেন এবং এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বর্তমানে 38 জনকে ট্রেসিং করা হয়েছে, তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি বারাসাত বেসরকারি হাসপাতাল, বারাসাতের যে বেসরকারি হাসপাতালের এই দুজন নার্স যারা নিপায় আক্রান্ত, সেখানকার 22 জন তাদের সহকর্মী নার্স স্বাস্থ্যকর্মী রয়েছেন, তাদের নমুনা পাঠানো হয়েছিল কল্যাণী এইমসে এবং সেখান থেকে পুনের এনআইভিতে। সেখানে 22 জনের ক্ষেত্রেই সেখানে প্রত্যেকেরই নেগেটিভ এসেছে, অর্থাৎ তারা কেউই নিপা ভাইরাসে আক্রান্ত নন। অনিন্দিতা, বেশ, আমাদের সঙ্গে তুমি থাকো অভিজিৎ। এই নিপা ভাইরাস এলো কোথা থেকে, তার উৎস কি, এই বিষয়টা নিয়ে প্রশ্ন ছিল। আর এবার কল্যাণী এইমস বিস্তারিত রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে বলা হচ্ছে নদিয়ার কৃষ্ণগঞ্জের ঘোগরাগাছি গ্রাম, সেই ঘোগরাগাছি গ্রাম হচ্ছে নিপার উৎস। ঠিক একথা কেন বলা হচ্ছে, রিপোর্টে কি বলা হয়েছে, কি আশঙ্কা প্রকাশ করা হয়েছে? অভিজিৎ রয়েছে সঙ্গে। অভিজিৎ। অনিন্দিতা, কল্যাণী এইমসের যে বিশেষজ্ঞরা তারা পরীক্ষা করে দেখেছেন এবং তারা তাদের যে রিপোর্ট পাঠিয়েছেন সেখানে দেখা যাচ্ছে যে গত মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের 15 তারিখ এই যে আক্রান্ত তরুণী নার্স, তিনি তার পারিবারিক এক আত্মীয়ের বিয়েতে নদিয়া কৃষ্ণগঞ্জের এই ঘোগরাগাছি গ্রামে গিয়েছিলেন এবং এই গ্রামটি একদম বাংলাদেশ সীমান্তের লাগোয়া, যার উল্টো দিকে হচ্ছে চুয়াডাঙ্গা, বাংলাদেশের চুয়াডাঙ্গা, এবং কিছুটা দূরেই হচ্ছে কুষ্টিয়া। এবং এই দুটি জায়গাতেই এখন নিপার প্রাদুর্ভাব চলছে বেশ কিছুদিন ধরেই এবং মনে করা হচ্ছে, বিশেষজ্ঞ চিকিৎসকরা এটা মনে করছেন যে ওই যেখানে তরুণী গিয়েছিলেন পারিবারিক বিয়ের অনুষ্ঠানে, সেখানে গিয়ে তিনি খেজুরের রস খেয়েছিলেন এবং সম্ভবত সেই খেজুরের রসে বাদুর সেই খেজুরের রসে তার মলত্যাগ করেছিলেন, যেখান থেকে এই নিপা ভাইরাস সংক্রমিত হয়েছে এবং সেটাই সম্ভবত সব থেকে বড় জায়গাটা হিসেবে চিহ্নিত করা হয়েছে, যে কারণে এই গ্রামকে কিন্তু এখন সব থেকে আইসোলেট করা হচ্ছে এবং গ্রামের যেখানে যেখানে খেজুর গাছ রয়েছে সেগুলোকে চিহ্নিত করা হচ্ছে এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই গ্রামের বাসিন্দাদেরকেও সতর্কবার্তা দেওয়া হচ্ছে। নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনিও গোটা বিষয়টা খতিয়ে দেখছেন এবং এই গ্রামকে হাই রিস্ক জোন হিসাবে চিহ্নিত করা হচ্ছে। একেবারে উচিত, অর্থাৎ এই খেজুরের রস থেকেই মানুষের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ এখনো পর্যন্ত এরকমটাই অনুমান করা হচ্ছে। ধন্যবাদ অভিজিৎ। নিপা ভাইরাসে সতর্ক রাজ্য, পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে কথা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য মিলে তৈরি হয়েছে বিশেষ দল। ডাক্তাররা বলছেন আতঙ্কিত নয়, সতর্ক থাকতে হবে। রাজ্যে নিপা ভাইরাসের সংক্রমণ, চিকিৎসকরা বলছেন এতে ভয় পাওয়ার কিছু নেই, তবে সতর্ক থাকতে হবে। নিপা ভাইরাসের বাহক ফল খেকো বাদুড়, শুয়োর, কাঠবিড়ালি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এদের খাওয়া ফল বা সবজি কেউ খেলে তিনি সংক্রামিত হতে পারেন। দেহরসের মাধ্যমে নিপা ভাইরাস ছড়ায়, ড্রপলেটের মাধ্যমে নয়, তাই মাস্ক সংক্রমণ আটকাতে পারবে না। খাবার বা পানীয় ভাগ করে খেলে সংক্রমণ ছড়াতে পারে। এই ধরনের যদি কোনো পেশেন্টকে দেখা যায় তো আইসোলেশন, মানে তার থেকে ডিস্টেন্স মেনটেন করতে হবে, আর হচ্ছে হাত ধোয়ার যে হাইজিনগুলো মেনটেন করা, এইগুলো আপাতত করলে হয়। ভয় পাওয়ার নেই ঠিকই, কিন্তু সতর্কও থাকতে হবে। জ্বরের সাথে সাথে যদি দেখা যায় তার বিহেভিয়ারের কোনো চেঞ্জ হচ্ছে, তাহলে কিন্তু নিপা হওয়ার একটা সম্ভাবনা থাকে। নিপা ভাইরাসে কেউ আক্রান্ত হলে তার জ্বর, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, মাথা ঘোরা, ডায়রিয়া, বমি বা বমি ভাব, শ্বাসকষ্ট, খিঁচুনি হতে পারে, এমনকি আচরণও পাল্টে যেতে পারে। এরকম কোনো উপসর্গ থাকলেই যেতে হবে ডাক্তারের কাছে, দেরি করা চলবে না। তারপর ডাক্তারের পরামর্শ মতো টেস্ট, যেমন গলার সোয়াব টেস্ট, রক্ত বা প্রস্রাবের আরটিপিসিআর টেস্ট। এখনো পর্যন্ত নিপার কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। আমাদের ক্ষেত্রে সব থেকে পিছিয়ে থাকতে হয় কি, যে ডায়াগনোসিসটা অনেকটা ডিলে হয়। ওই অ্যাট দ্য সেম টাইম দেখা যাচ্ছে অনেক মানুষের স্প্রেড করে যেতে পারে, যার জন্য এটা একটা মেজর ড্রব্যাক। এই জন্য টেস্টিং ফ্যাসিলিটিস যত বাড়ানো যাবে তো সেক্ষেত্রে ডায়াগনোসিসটা খুব ইজিলি হবে, কারণ এটা কিন্তু কোভিডের থেকে পোটেনশিয়াল কিন্তু বেশি এবং মর্টালিটি রেট কিন্তু খুব বেশি। এই জন্য কিন্তু সতর্ক হওয়াটা অত্যন্ত জরুরি। নিপা ভাইরাস খাদ্যনালী দিয়ে ঢুকে অন্ত্র, শ্বাসনালী, মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। আক্রান্ত হওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে অবস্থার অবনতি হতে পারে। সুস্থ হওয়ার পরও দীর্ঘমেয়াদী প্রভাব যেমন শ্বাসকষ্ট বা খিঁচুনি হতে পারে। এই রোগে মৃত্যুর হার 40 থেকে 75%।
নিপার দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। কেন্দ্র রাজ্য মিলে তৈরি করা হয়েছে জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিম। পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। এই 3 জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিম। मुख्यमंत्री ममता बनर्जी की से बातचीत की है, इस डिजीज को कंट्रोल करने के लिए जमीनी स्तर पर कार्य कर रही है। ডাক্তাররা বারবার বলছেন আতঙ্কিত হবেন না, তবে সতর্ক থাকতে হবে। নিউজ 18 বাংলা। রাজ্যে নিপা ভাইরাসে সংক্রমিত 2 নার্স, একজন পূর্ব বর্ধমান আরেকজন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। দুজনে কাজ করেন বারাসাতের বেসরকারি হাসপাতালে। ওই হাসপাতালেই ভর্তি। এই 2 নার্সের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বারাসাতের বেসরকারি হাসপাতালে 2 নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি ওই হাসপাতালেই। প্রথমে কল্যাণী এইমস, পরে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে দুজনের সোয়াবের নমুনা পাঠানো হয়। 2 জায়গার রিপোর্টেই নিপা ভাইরাসের রিপোর্ট পজিটিভ। নিপায় আক্রান্ত 2 নার্সের একজন পুরুষ, তিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, আরেকজন তরুণী, তিনি পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা। সম্প্রতি বাড়িতে গিয়েছিলেন, অসুস্থ হয় প্রথমে সেখানেই ডাক্তার দেখান, চিকিৎসায় কাজ হয়নি বলে দাবি পরিবারের। তরুণী একদিন জ্ঞান হারানোই তাকে কাটোয়া হাসপাতালে নিয়ে যায় পরিবার, পরে বর্ধমান মেডিকেলে, সেখান থেকে বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঠান্ডা জ্বর বলে বাড়ি এসেছে এইটাই জানি, তারপরে যে এত হয়েছে সেটা তার আমরা রাতে মায়ের কাছে শুয়েছিল, সেটা তার আমরা বলতে পারবো না। আজকে যখন ডিক্লার হয়েছে যে এই রোগটা হয়েছে তখন জেনেছি। এসেছিল কবে এখানে? এসেছিল 2 তারিখে। নিপায় সংক্রমিত নার্স সম্প্রতি যে যে জায়গায় গিয়েছেন সেইগুলিকে হাই রিস্ক জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। হাই রিস্ক জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে বারাসাতের হাসপাতাল ও কাটোয়ার বাড়িকেও। আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বারাসাত থেকে জিয়াউল আলম ও পূর্ব বর্ধমান থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ঝাড়গ্রামের দিকে নজর রাখি। ঝাড়গ্রামে টুসু পরব লোধা শবরদের পিঠে উৎসবে শুভেন্দু অধিকারী আদিবাসীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজ করলেন তিনি। ঝাড়গ্রামে টুসু পরব, যেখানে লোধা শবরদের সেই পরব, সেখানে পিঠে উৎসবে শুভেন্দু অধিকারী আদিবাসীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজ সারলেন শুভেন্দু। আর এবার নজর রাখি বীরভূমের দিকে। বীরভূমের কেঁদুলি জয়দেব মেলা মকর সংক্রান্তিতে জমজমাট। বীরভূমের কেঁদুলি জয়দেব মেলা, এই মেলাতে প্রচুর মানুষ ভিড় জমান, পুণ্য স্নান করেন। মকর সংক্রান্তির দিনে জমজমাট বীরভূমের কেঁদুলি জয়দেব মেলা। আর সেই মেলায় হাজির ছিলেন দিলীপ ঘোষ। বীরভূমের কেঁদুলি জয়দেব মেলা, সেই মেলায় দিলীপ ঘোষ। বীরভূমের কেঁদুলি জয়দেব মেলা মকর সংক্রান্তির দিন জমজমাট, প্রতি বছরই জমজমাট হয় এই বীরভূমের কেঁদুলি জয়দেব মেলা। এই মেলায় ছিলেন দিলীপ ঘোষ। এবারে দেখছি মেলার ভিড় প্রচুর, হাঁটা যাচ্ছে না। এ মাথা থেকে ও মাথা পার করলাম নদী আমরা, এর আগে এত ভিড় হতো না, জলও বেশি আছে। আমার মনে হয় গত বছরের মহাকুম্ভের পরে